নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর মধুবন্তীর সঙ্গে আরো বারো নিয়ে রয়েছে আমি ভাস্বতী। শুরুতেই বাগুইহাটির দিকে নজর রাখবো। বাগুইহাটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন শনিবার রাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। উত্তপ্ত হয় বাগুইহাটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ, ইট বৃষ্টি, আহত হয়েছেন বেশ কয়েকজন। জানি রাখি, ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ঠিকই, কিন্তু পুনরায় এলাকায় সংঘর্ষের ঘটনা হয়। সেই সময় ইটের আঘাতে আহত হন সঞ্জীব দাস। তাকে টেনে নিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ এবং এরপরেই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিস্তারিত জানবো, সুমন শিকদার রয়েছেন ফোন লাইনে। সুমন, পরিবার কি বলছে ওই মৃত তৃণমূল কর্মীর? পাশাপাশি তৃণমূলের তরফে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো? একদম দেখো, গতকাল কিন্তু গভীর রাত থেকে তৃণমূলের গোষ্ঠী কন্দল, যে গোষ্ঠী কন্দলের জেলে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাগুইহাটির অর্জুনপুর যে পশ্চিমপাড়া এলাকায়। মূলত গতকাল রাতের ঘটনা। প্রথমে কিন্তু এই সঞ্জীব দাস তৃণমূল কর্মী, তাকে টার্গেট করে মারধর শুরু করে কিছু দুষ্কৃতী। তারপরেই কিন্তু বাড়ির লোক যখন বাগুইহাটি থানার দ্বারস্থ হয়, বাগুইহাটি থানাকে ফোন করে বিষয়টা জানানো হয়। সেই সময় কিন্তু বাগুইহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাগুইহাটি থানার পুলিশ সেখান থেকে চলে আসার পর পরিবারের যেটা দাবি, যে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অন্ধকারে ইট বৃষ্টি শুরু হয়। তারপরে এই যে তৃণমূল কর্মী সঞ্জীব দাস, তাকে বাড়ি থেকে টেনে হেঁচড়ে নিয়ে মূলত ইট দিয়ে প্রথমে মাথায় আঘাত করা হয়, তারপরে বাঁশ, লোহার রড আর লাঠি এগুলো দিয়ে মারধর করা হয়। তারপরেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় যারা বাসিন্দারা ছিলেন, তারপরে কিন্তু হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর থেকে সুমন, তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো, যে স্থানীয়রা তো গোটা বিষয়টা মোটামুটি প্রত্যক্ষ করেছেন, কি বলছেন, কি অভিযোগ তাদের? দেখো, স্থানীয়রা যেটা জানাচ্ছে, মূলত এই যে তৃণমূল কর্মী সঞ্জীব দাস, তিনি কিন্তু এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত, কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু তিনি সেরকম ভাবে সক্রিয় তৃণমূল করছিলেন না, মানে সক্রিয়ভাবে তিনি রাজনীতিতে অ্যাক্টিভ ছিলেন না। তার জন্যই কি তার উপর হামলা হলো। একদিকে যেমন এখানে রাজনীতির কথা বলা হচ্ছে, সেখানে বিধাননগরের যিনি ডিসি ঐশ্বরিয়া সাগর, তিনি কিন্তু বলেছেন যে এখানে কোনো রাজনীতির, তিনি প্রেস মিটে বলেছেন এখানে রাজনীতির কোনো যোগ নেই। মূলত যিনি তৃণমূল কর্মী মৃত হয়েছেন, তার বিরুদ্ধে থানায় কিন্তু একাধিক অভিযোগ আছে। এটা দুষ্কৃতীদের লড়াই বা কোথাও দাঁড়িয়ে সেখানে তার উপর দুষ্কৃতীদের হামলা হয়েছে। সে কারণে এখানে কোথাও রাজনীতির কোনো এই রং লাগানোর, রাজনীতির কোনো নেই, সেই কথা কিন্তু ডিসি তিনি কিন্তু বলেছেন। কিন্তু কি কারণে তাকে এরকম ভাবে হত্যা করা হলো, সেই কারণেই কিন্তু এলাকার স্থানীয় মানুষরা তারা ক্ষোভ দেখাচ্ছেন। এছাড়াও কিন্তু বাগুইহাটি থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছে, তিনি ঘটনাস্থলে যান এবং তাদের পরিবারকে আশ্বাস দেন যে দোষীরা শাস্তি পাবে এবং দ্রুত তাদেরকে ধরা হবে। ইতিমধ্যেই বাগুইহাটি থানার পুলিশ 13 জনকে আটক করেছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিকে তৃণমূলের তরফ থেকে যেমন দমদম ব্যারাকপুর সাংগঠনিক যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, তিনি বাগুইহাটি থানায় আসেন এবং পরিবারের সাথে কথা বলেন এবং আশ্বস্ত করেন। তিনি জানান যে তিনি যে নিহত যে তৃণমূল কর্মী, তাকে কিন্তু চিনতেন, তিনি অ্যাক্টিভ ভাবে সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন এবং তার সাথে যোগাযোগ ছিলেন। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু তিনি তদন্ত চাইছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দাদের কথা বলছিলে, তারা কি দাবি করছেন, তাদের কি অভিযোগ তুমি বলছিলে, তারা কি প্রত্যক্ষ করেছেন, তাদের মুখ থেকে একবার শুনবো। পার্টিগত কোন ছেলে, ঠিক আছে, পার্টি করে, তৃণমূল পার্টি, হঠাৎ করে এসে অ্যাটাক করে। আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমার বাবা, আমার মা, আমরা সবাই ঘরে ঘুমাচ্ছিলাম, আমরা কিছু জানতাম না। হট করে এসে অ্যাটাক করে, দাঁড়াও। তারপরে আমার বাবা বেরিয়ে আসে যে গায়ে, মহিলাদের গায়ে কেন হাত দেওয়া হচ্ছে, ওরা ছেলে মানুষ, ছেলেদেরকে মারধর করছিল, ঠিক আছে, দাঁড়াও, মহিলাদেরকে হাত দিয়েছে। যখন আমরা ছুটে এসে আমাদের থেকে প্রথমে পালিয়ে যায়। সিসি থেকে ওরা কি করে লাইন বন্ধ করতে পারে? এটা সুপর্ণা আন্টি, যে আমাদের কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেও জড়িত আছে। দেবরাজ চক্রবর্তী এমনকি জড়িত আছে, কারণ আমরা বারবার দেবরাজ চক্রবর্তীকে ফোন করেছি, কাউন্সিলরকে হেল্প নেওয়ার জন্য ফোন করেছি, এমনকি বড়বাবুকে ফোন করেছি আমরা থানা। 3বার ফোন কাটার পর, 3বার ফোন কাটার পর একবার ফোন ধরে বলেছে ঠিক আছে পাঠাচ্ছি। মাত্র 3টে সিভিল লোক পাঠিয়েছে, সিভিল পুলিশ। হ্যাঁ, তৃণমূলের ছেলেরাই মেরেছে, উনিও তৃণমূল করে, তৃণমূলের ছেলেরাই মেরেছে, দেবরাজ চক্রবর্তীর লোকেরা মেরেছে।
তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী তিনি এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন আপনাদের শোনাবো। আমি বলবো অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আমার সঙ্গে তার পারিবারিকভাবে যোগাযোগ ছিল বহু বছর ধরে, এবং এই 10-11 বছরের যোগাযোগ, অটুট যোগাযোগ। একটা স্বজন হারার যে কষ্ট, ওর পরিবারের যতটা কষ্ট আমারও ততটাই কষ্ট। এরাও তো সবাই তৃণমূল করে না, হতে পারে কারা তৃণমূল করে না পারে সেটা আমাকে দেখতে হবে খোঁজ নিয়ে। আমি জানি না সেটা যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা যুক্ত কি যুক্ত না, কিন্তু পটলা অবশ্যই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল। পুলিশের তরফে কি বক্তব্য উঠে আসছে শোনাবো। সুমন শিকদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুমন, স্থানীয়রা যেমনটা অভিযোগ করলেন সেই বক্তব্য যেরকম আপনাদের সামনে শোনাচ্ছিলাম, অন্যদিকে পুলিশ তারা কি বলছে এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিকভাবে কি অনুমান করছে? এই ঘটনার পরে কিন্তু বাগুইআটি থানার পুলিশ 13 জনকে প্রথমে আটক করে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর একদিকে দেখা যায় যে বিধাননগরের এই যে বাগুইআটি থানার ডিসি তিনি ঐশ্বরিয়া সাগর তিনি কিন্তু একটি প্রেস মিট করেন, যেখানে তিনি দাবি করেন যে এর সাথে কোনো রাজনীতির যোগ নেই। যিনি নিহত হয়েছেন তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই বাগুইআটি থানায়। ঘটনার খবর পাওয়া মাত্রই কিন্তু বাগুইআটি থানার পুলিশ তিনি কিন্তু পৌঁছেছিলেন এই ঘটনায়। কিন্তু যে 13 জনকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এটা দুটো দুষ্কৃতীদের লড়াই, এটাই কিন্তু এমনটাই বলতে শোনা গেল বিধাননগরের যিনি বাগুইআটি থানার দায়িত্বে আছেন ডিসি ঐশ্বরিয়া সাগর। ধন্যবাদ জানাবো। সুমন শিকদার ছিলেন ফোন লাইন। পুলিশের কি বক্তব্য এবার শোনাবো আপনাদের। কালকে নাইট 1:30টা সময় বাগুইআটি থানাতে একটা কমপ্লেন পেলাম। अर्जुनपुर पश्चिम पारा ওইদিকে একটা ঝামেলা চলছে, টু গ্রুপসের মধ্যে একটা ঝামেলা চলছে। তখন ঠিক টাইম থানার পার্টি ওখানে ইন্টারভেনশন করেছিল। তো পুলিশ ইন্টারভেনশন পরে ওখানে যে ইনজার্ড ছিল ওনাকে হসপিটাল শিফট করানো হয়েছে। ওখানে হি ওয়াজ ব্রড ডেড। তো এই ঘটনা হয়েছে। তো যে ব্রড ডেড আছে লাইক হি ইজ অ্যাকচুয়ালি হিস্ট্রি শিটার আছে থানার। কেন ওনার এগেনস্টের অলমোস্ট 11টা কেসেস আছে এখানে, ইনক্লুডিং আর্মস অ্যাক্ট অ্যান্ড NDPS কেসেস আছে। তো এখন উনি ব্রড ডেড। তো এর মধ্যে লাইক দিস ইজ এটা কনফ্লিক্ট আছে দু গ্রুপসের মধ্যে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস। লাইক উনি নিজেরা ঝামেলা করছে, লাইক নো পলিটিক্যাল ইস্যু, নাথিং রিলেটেড টু পলিটিক্যাল পার্টি। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, মোদী সার পর লোকসভা নির্বাচনে আজ প্রথমবার বঙ্গে আসছেন জেপি নাড্ডা। প্রথমবার ভোটের প্রচারে তিনি আসছেন। বহরমপুর রানাঘাটে জোড়া সভা রয়েছে। নাড্ডার বক্তব্যের ঝাঁজ কতটা তীব্র থাকে এবার নির্বাচনের আবহে, সেদিকেই আমাদের লক্ষ্য থাকছে। যেমনটা আমরা জানাচ্ছিলাম আপনাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা নির্বাচনী প্রচারে এসেছেন এর আগে রাজ্যে, কিন্তু এবার জেপি নাড্ডা তিনি কিন্তু আসছেন এবং বহরমপুর ও রানাঘাটে জনসভা করবেন বিজেপির সভাপতি। বহরমপুর এবং রানাঘাটে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে বঙ্গ সফরে এসেছেন এবং জোড়া সভা করেছেন বিভিন্ন জায়গায়। তারপর আজ জেপি নাড্ডা তিনি আসবেন এবং সেখান থেকে আজ কি বার্তা দেন এই দুই সভা থেকে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনের প্রচারে আজ আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দুটি সভা করার কথা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আরও একটু বিস্তারিতভাবে জানাবো। প্রথম সভা করবেন মুর্শিদাবাদের বহরমপুরের জলির বাগান মাঠে, এবং দ্বিতীয় সভা রয়েছে নদিয়ার বগুলা ITI কলেজ মাঠে। অভিজিৎ ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। অভিজিৎ, জেপি নাড্ডার সভা রয়েছে আজ প্রথমবার লোকসভা নির্বাচনের আবহে। সভা ঘিরে কতটা প্রস্তুতি এই মুহূর্তে ধরা পড়ছে এবং কতটা সাড়া পাওয়া যাচ্ছে? এই সভার ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো এই মুহূর্তে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে আপনাদের জানিয়ে রাখবো জেপি নাড্ডার আজ সভা রয়েছে এবং সেখানে অভিজিৎ তুমি যেমনটা জানাচ্ছিলে তারা বক্তব্য রাখবে। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
দেখো এখান থেকে যেখানে সভাস্থল সেখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে পাঠশালিকা ফুটবল মাঠে কিন্তু জেপি নাড্ডার হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে, সেখানে জেপি নাড্ডা ইতিমধ্যেই পৌঁছে গেছে বলে জানতে পারছি। আর কিছুক্ষণের মধ্যেই সভামঞ্চে এসে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই কিন্তু যে কার্যকর্তা যে সমস্ত কর্মী সমর্থক এবং দলের যে সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন, জেলা নেতৃত্ব সহ একাধিক নেতৃত্ব মঞ্চে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যেই জেপি নাড্ডা এই মঞ্চে এসে তার বক্তব্য রাখবে। দেখো যে বহরমপুর লোকসভা কিন্তু দেশের অন্যান্য যে সমস্ত রাজ্যে তো বটেই, অর্থাৎ দেশের মধ্যেও কিন্তু একটা অন্যতম লোকসভা কেন্দ্র, যেখানে 5 বারের এমপি রয়েছে অধীর রঞ্জন চৌধুরী। এবারে 6ষ্ঠবারের জন্য তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে এই কেন্দ্রে কিভাবে এই কেন্দ্র কি অধীর গড় হিসেবে পরিচিত, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী এখানে আবার পুনরায় নির্বাচিত হন নাকি অন্য ফ্যাক্টর এখানে কাজ করবে, বা বিরোধীরা কি এখানে থাবা বসাতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা জোর জল্পনা চলছে সর্বত্রই। এছাড়াও দেখো যে এই যে বহরমপুর লোকসভা কেন্দ্র যেটা রয়েছে সেখানে কিন্তু দেখো যে বিজেপি বহরমপুর যেটা অধীর রঞ্জন চৌধুরীর গড়, সেখানে কিন্তু বিধায়ক রয়েছে বিজেপির। এবং এই যেখানে আজকের এই সভা হচ্ছে যে বড়া বিধানসভা এলাকার জালিবাগান এলাকা, সেখানেও কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে বিধায়ক নির্বাচিত হয়েছিল, কিন্তু খুব কম সংখ্যক মার্জিনে 3000-এর কম ভোটে কিন্তু জিতেছিল তৃণমূল প্রার্থী। অর্থাৎ এখানে কিন্তু একটা জমি শক্ত এমনটাই দীর্ঘদিন থেকে দাবি করে আসছে বিজেপি নেতৃত্ব। ফলে এই যে বহরমপুর লোকসভা কেন্দ্রে যে হেভিওয়েট রয়েছেন তারা যে প্রচারে আসছেন একাধিকবার, আজকেও কিন্তু জেপি নাড্ডার সভা রয়েছে। অর্থাৎ যে সমস্ত কর্মী এবং স্থানীয় নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু ভীষণই উৎসুক যে কতক্ষণে তিনি এসে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে যান, এবং সেই অনুযায়ী আগামী লোকসভা নির্বাচনে কিন্তু তারা এখানে 1 ইঞ্চি জমি না ছেড়ে তারা লড়াই নামবে। ধন্যবাদ তোমাকে। এবং এই জেপি নাড্ডার যে সভা, সেই সভাকে ঘিরে যে প্রস্তুতির ছবি, সেই প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী সময় এই সভা থেকে কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর থাকবে। অন্যান্য আরো খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার ভাস্বতী আমরা যে খবরে নজর রাখছি, হাসনাবাদের ঘটনা, বিস্ফোরণের ঘটনা। এখনো পর্যন্ত গ্রেফতার 1 বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস, গ্রেফতার আটক দিলীপের স্ত্রী শ্যামলী দাস। শনিবার রাতে বাড়িতে তল্লাশি চালায় সিআইডির বম্ব স্কোয়াড। গতকাল দুপুরে আমরা দেখলাম যে বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা। যদিও ফরেনসিক টিম তারা মনে করছে যে মজুদ বোমা থেকে এই বিস্ফোরণ ঘটেছে। হাসনাবাদে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, বিজেপি নেতা নিমাই দাস, তাকে যেরকম গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনার নেপথ্যে ঠিক কি রয়েছে তা জানতে সিবিআই তদন্ত হোক, এমনটাই কিন্তু কলকাতা টিভিতে এক্সক্লুসিভ শ্যামলী দাস। হাসনাবাদে ঠিক কি হয়েছিল? হয়তো পরিকল্পনা করেই বোমা রেখেছিল তৃণমূল। সত্যি জানতে সিবিআই তদন্ত হোক। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ শ্যামলী দাস। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ শ্যামলী দাস। এবং যে ঘটনা ঘটেছিল গতকাল বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, যে ঘটনায় ইতিমধ্যেই ধৃত দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস। শনিবার দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণ হয়, আর এই ঘটনায় শ্যামলী দাস তিনি বলছেন যে এই গোটা ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। শনিবার এই ঘটনা ঘটেছিল, দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণ হয় এবং শ্যামলী দাস তিনি এবার দাবি করছেন যে এই ঘটনার যেমন তদন্ত হোক, সিবিআই তদন্ত, পাশাপাশি এই ঘটনা যে পরিকল্পনা মাফিক হয়েছে, অর্থাৎ পরিকল্পনা করেই যে বোমা রেখেছিল তৃণমূল, সে বিষয়ে তিনি কিন্তু একেবারে দৃঢ়চিত্ত এবং তিনি তাই জন্যই বিশেষভাবে তদন্ত চাইছেন, সিবিআই তদন্ত চাইছেন। একদমই আপডেট নেব। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা দেখেছিলাম 2018-এ বোমাবাজির ঘটনায় এই নিমাই দাস এবং দিলীপ দাসের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছিল। এখনো পর্যন্ত পুলিশ বা পুলিশের তরফে কি অনুমান কিভাবে এই বোমা বিস্ফোরণ হয়, বা মজুদ বোমা থেকে কি বিস্ফোরণ হয়েছিল, সব মিলিয়ে এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ?
বাড়িতে বোমা বিস্ফোরণ হয়, সেই বোমা বিস্ফোরণের ঘটনা শুনতেই কিন্তু ঘটনাস্থলে সেখানে পুলিশ জেলার আধিকারিকরা আসে, সেই এরিয়া ডমিনেট করে। সেখানে একদিকে পশ্চিমবঙ্গ সিআইডির যে বোম স্কোয়াড, অন্যদিকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে কিন্তু বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। ইতিমধ্যে সেই নমুনা সংগ্রহের পরে একের পরে এক ইতিমধ্যে জানো বসিরহাট হাসনাবাদ থানার পুলিশ বিশেষ করে ভোলা দাস, দিলীপ দাস এবং নিমাই দাস এবং শ্যামলী দাসকে আটক করে লাগাতার জিজ্ঞাসাবাদ করে। টানা জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু দিলীপ দাসকে গ্রেপ্তার করে। বাকি দুইজন অর্থাৎ নিমাই দাস এবং শ্যামলী দাসকে আটক করার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। দিলীপ দাসকে ইতিমধ্যে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। সব মিলিয়ে এই দিলীপ দাসের বিরুদ্ধে মূলত যে অভিযোগ এনেছে বিশেষ করে তদন্তকারীরা, তারা বলতে চাইছেন যে এখানে বেআইনি বোমা মজুত করা এবং বিস্ফোরক রাখার অভিযোগে কয়েকটি ধারায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে দিলীপ দাসকে। এছাড়াও বেশ কয়েকবার কিন্তু এই নিয়ে ঘটনা এলাকায় চাঞ্চল্য হয়েছে। তুমি জানো 2018 সালে একইভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, বোমাবাজির ঘটনায় তারা গ্রেপ্তার হয়েছিল নিমাই দাস এবং দিলীপ দাস। তারপরে আবার 2024 সালে এই দিন অর্থাৎ গতকালকে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু ভয়ঙ্কর বিস্ফোরণের কথা জানিয়েছেন, যেটা এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে অর্থাৎ দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস তিনি বলেছেন যে ধরনের বিস্ফোরণ হয়েছে তা অত্যন্ত তীব্রতা ছিল। তার কানের দাবি জানিয়েছেন এবং সেক্ষেত্রে তার দাবি কি, তিনি কি চাইছেন এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি কি বিষয় উঠে এলো এই জিজ্ঞাসাবাদে? দেখো, তাকে যে আটক করে জিজ্ঞাসাবাদ লাগাতার হাসনাবাদ থানার পুলিশ যখন তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করে, তিনি পুরো বিষয়টা জানেন যে এই বিস্ফোরক বা বোমার যে বিস্ফোরণ ভয়াবহতাটা কত ছিল। ইতিমধ্যে যখন গতকালকে সকাল 10টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে, পাশে একটা মিটকেস তার গায়ের ওপর পড়ে এবং বারুদের যেসব ছিটে ফোটা তার গায়ে গিয়ে লাগে এবং কয়েকটি জায়গায় কিন্তু তার আঘাতের চিহ্ন দেখা দিয়েছে এবং রীতিমতো অসুস্থ হয়ে পড়েন, ইনি ট্রমায় চলে যান এবং এখনো একটা মাথার হেডের অর্থাৎ পিছন দিকটা চাপে রয়েছে এবং কানের একটা সাইড কিন্তু বন্ধ হয়েছে, ঠিকমতো শুনতে পাচ্ছেন না। সে ভয়ঙ্কর স্মৃতির কথা তিনি কিন্তু এখনো ভুলতে পারছেন না, তিনি রীতিমতো অসুস্থ, এটাও তিনি দাবি করেছেন। পাশাপাশি তিনি বলেছেন পরিকল্পিতভাবে, এখানে তুমি জানো যে বসিরহাটে মহকুমায় 90টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, যে 90টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি মাত্র গ্রাম পঞ্চায়েত হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত সেই দখল করেছে বিজিবি। এই পরিকল্পনা করে তাদেরকে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু এই ঘটনা। কিন্তু পাশাপাশি এটাও তিনি বলেছেন যে বিশেষ করে এখানে তৃণমূলের সেইভাবে সংগঠন নেই, কিন্তু প্রশ্ন উঠল তাহলে কি করে এই ধরনের বিস্ফোরণ ঘটলো। ইতিমধ্যে দিলীপ দাসকে যখন আদালতে তোলা হয়েছে তাকে হয়তো পুলিশ হেফাজতে চাইবে গিয়ে এই বিস্ফোরক রাখা বা বেআইনি মজুদ রাখা বা অন্য দিক থেকে কেউ বোমা ফেললো বাড়িতে, এটাও তদন্তকারীরা দেখতে চাইছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু ইতিমধ্যে এখনো ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমি সরাসরি একবার সেই ছবিটা দেখাবো, আমি এই দিলীপ দাসের বাড়িতে রয়েছে। কালকে যে বিস্ফোরণের তীব্রতা তুমি দেখতে পাচ্ছ, সেই প্লাস্টিক পুড়ে গেছে, পাশাপাশি ওই জায়গাগুলো যে বাড়ির কোণাটা অর্থাৎ ওই বাড়ির কোণাটা তুমি দেখতে পাচ্ছ এখনো কিছু জিনিস কিন্তু সেখানে পড়ে রয়েছে এবং নমুনাটা, সেই নমুনা তুমি দেখতে পাচ্ছ যে ভয়ঙ্কর নমুনা, সেই নমুনাটাই তুমি দেখতে পাচ্ছ। পাশাপাশি সব রকম ভাবে কিন্তু এখনো কিন্তু পুলিশ রয়েছে, পিকেট অর্থাৎ পুলিশ বসানো রয়েছে, বাড়ি চারিদিকে ঘেরাও করে রেখেছে অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ভাবে নতুন করে যেন কোনো ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ। ইতিমধ্যে তুমি ফরেন্সিকের যারা বিশেষজ্ঞরা এসেছিল, একদমই সঞ্জিত, যে ছবি তুমি তুলে ধরলে বাড়ির আশেপাশে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং প্রশাসনের তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ সঞ্জিত তোমায়, সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আরো বারোতে সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাক। ফিরে এলাম বিরতির পর। হাসনাবাদে কি হয়েছিল, নয়তো পরিকল্পনা করেই বোমা রেখেছিল তৃণমূল, সত্যি জানতে সিবিআই তদন্ত হোক। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ শ্যামলী দাস, ধৃত দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস। শনিবার দিলীপ দাসের বাড়িতেই বিস্ফোরণ হয়, কি বললেন শ্যামলী দাস শুনুন। বিজেপির কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের সেই ঘটনার সাক্ষী ছিলেন তার স্ত্রী শ্যামলী দাস। কি হয়েছিল, বিস্ফোরণের তীব্রতা কত ছিল আর কিভাবে এই ঘটনা ঘটলো, আমি সরাসরি একান্ত সাক্ষাৎকারে তার সঙ্গে কথা বলবো। কিভাবে কখন হলো আর বিস্ফোরণটা কিভাবে দেখলেন, চোখের সামনে কি দেখলেন? আমি রান্নাঘরে বসে 10টা নাগাদ আমি রান্না করছিলাম। রান্না করার পরে মানে
হঠাৎ একটা মানে বিশাল একটা আওয়াজ, সেই আওয়াজে আমার পাশের সাইডে একটা মিট কেস ছিল, সেই মিট কেসটা উল্টিয়ে আমার গার ওপরে মানে হুড়মুড়ি পড়তে আমি বাবা গো মাগো করে মনে করে যে সিলিন্ডার বাস্ট হয়েছে, বাবা গো মাগো করে ওই মানে উঠানে পড়ে গিয়েছি আঁচার খেয়ে। তারপরে আমি পুকুরের জলে ঝাঁপ দিয়েছি, দিয়ে মানে জ্ঞান হারিয়ে ফেলছিলাম তখন। তারপরে আমি আর কিছু বলতে পারিনি। গ্রামের লোকজন আমাকে তুলে মাথায় টাথায় জল দিয়ে বরফ টরফ দিয়ে আমাকে মানে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা বাড়িতে করা হয়েছে ডাক্তার দেখে, পরে হসপিটালে, তারপরে হাসপাতালে। এই বিস্ফোরণ যেভাবে, ওরা কি কেউ রেখে গিয়েছিল ওখানে, না হঠাৎই বিস্ফোরণ হলো? আমার তো মনে হচ্ছে যে ওরা রেখেই গিয়েছে, ওটা মানে ওরা পরিকল্পনা করে এটা করার চেষ্টা করেছে। আতঙ্ক একটা তো গ্রাস করছে। হ্যাঁ, আতঙ্ক। কতটা মানে তারপরে মানে কি মানে ট্রমায় চলে গেছেন না, মানে ওই বিকট আওয়াজে মানে মাথার এই সাইডটা পুরো মানে অবাস হয়ে আছে, কানে তালা লেগে গেছিল, একটা কানে এখনো তালা লেগে আছে, আর ওই কেটে ছিঁড়ে গিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা এর বিচার চাই, তদন্ত হোক সঠিক। হ্যাঁ, সঠিক তদন্ত হোক। আর কি তদন্ত চাইছেন? সিবিআই তদন্ত। আর বিশেষ করে 2018 সালে একইভাবে ঘটনা ঘটেছিল আপনার বাড়িতে, বারবার বলছে, সেটা কি এর থেকে আলাদা ছিল? ওরাই পরিকল্পনা মাফিক সবকিছু করে মানে ওরা জেলে দিয়েছিল। দুই ভাই, মানে আমাদের এখানে আরো ছেলে আছে আমাদের, মানে কত 5-7 জনকে ওরা পরিকল্পনা করে জেলে দিয়েছিল। আর এটা কেন মনে হচ্ছে বারবার আপনার পরিবারের উপর আক্রান্ত নেমে আসে? এই সব সময় রাজনীতি, ভোটের, এই ভোটের মানে এই মানে ভোটটা হবার এতে রাজনীতি কারণের জন্য ওরা এটা করছে। ওটা আমাদেরকে কি করে মানে ফ্যাসাদে ফেলবে তার জন্য। তৃতীয় দফা ভোটের আগে আজ মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া সভা করবেন তৃণমূল নেত্রী। হবিবপুরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা, শাহনওয়াজ আলীর হয়ে কালিয়াচকে প্রচার, পাশাপাশি জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী, অমিত শাহর পর আজ জেপি নাড্ডা আসছেন বঙ্গে, এবং তিনি কি বার্তা দিতে চলেছেন একেবারে সেদিকে নজর থাকবে। জেপি নাড্ডা এই মুহূর্তে সরাসরি নজর রাখবো, তিনি রয়েছেন জনসভায়। और सज्जनों, सबाई के नमस्कार। अभी आपके सामने चुनाव के दृष्टि से, इलेक्शन के दृष्टि से डॉक्टर निर्मल साहा जी ने और सुकांतो मजुमदार जी ने आपके सामने वक्तव्य रखा है। चुनाव के दृष्टि से मैं एक ही बात कहना चाहता हूं कि बंगाल, जिसे आज तीव्र गति से आगे चलना चाहिए था, वह ममता जी के राज में भ्रष्टाचार, तोलाबाजी, कुशासन के कारण उसका विकास रुक गया। हमने बंगाल के बारे में सुना था, what Bengal thinks today, the country thinks about it tomorrow. जो आज बंगाल सोचता है वह देश कल सोचता है। अग्रगणी राज्यों में बंगाल को माना जाता था, लेकिन पिछले कुछ वर्षों में ममता जी की सरकार ने बंगाल को जिस तरीके से बदनाम किया, जिस तरीके से बंगाल में कुशासन किया, उससे बंगाल की स्थिति बहुत ही नाजुक और बहुत ही खराब हो गई। हम यहां यह भी कहना चाहते हैं कि एक तरफ मोदी जी के नेतृत्व में हम मजबूत सरकार बनाना चाहते हैं, और मजबूत सरकार बनाने के लिए मैं बहरामपुर आया हूं। मुझे डॉक्टर निर्मल शाह जी की जरूरत है
आप निर्मल शाह जी को एमपी बना करके भेजना और मोदी जी के नेतृत्व में हम मजबूती से देश को आगे बढ़ाएंगे। मित्रों, जब हम मजबूत सरकार की बात करते हैं तो ममता जी मजबूर सरकार की बात करती हैं और मजबूर सरकार चाहती हैं। ऐसी सरकार जो तुष्टीकरण करती है, जो भेदभाव करती है, जो आतंकवादियों के साथ नरमी रखती है, जो आतंकवादियों को कहीं ना कहीं हमदर्दी के साथ देखने की आदत रखती है, और दूसरी तरफ मोदी जी के नेतृत्व में मजबूत सरकार बनती है जब पाकिस्तान हमारे ऊपर बुरी नजर डालता है तो प्रधानमंत्री जी के नेतृत्व में देश सर्जिकल स्ट्राइक करता है और घर में घुसकर मारता है। यह हमने देखा है। मित्रों, हमने देखा यूपीए के जमाने में ये जो आतंकवादी कश्मीर के थे, इनको प्रधानमंत्री कार्यालय निमंत्रण देकर के बुलाता था। ये मजबूर सरकार का नमूना था। और हमने मोदी जी के नेतृत्व में मजबूत सरकार भी देखी, जिस बात के लिए श्यामा प्रसाद मुखर्जी, जिन्होंने अपना बलिदान दे दिया, एक देश में दो निशान, दो विधान, दो प्रधान नहीं चलेंगे। मजबूत सरकार मोदी जी की सरकार ने धारा 370 को धाराशाही कर दिया और कश्मीर को संविधान की दृष्टि से एक साथ जोड़ करके रखा। मित्रों, हम देखते हैं ममता जी के राज में और यूपीए के राज में मजबूर सरकार में आए दिन भ्रष्टाचार होता, आए दिन भ्रष्टाचार, हर तरीके का भ्रष्टाचार। बोलो, टीएमसी के नेताओं के घर से पैसे निकले कि नहीं निकले? रुपयों का गड्डी निकला कि नहीं निकला? जखीरा निकला कि नहीं निकला? टीचर भर्ती में घोटाला किया कि नहीं किया? ये सब घोटालेबाज, भ्रष्टाचार करने वाले, ये मजबूर सरकार चाहते थे। और मोदी जी के नेतृत्व में मजबूत सरकार चली। 10 साल में कोई भी घोटाला नहीं हुआ, किसी भी तरीके का घोटाला नहीं हुआ। यह मजबूत सरकार का नतीजा है। आज दुनिया में जितनी भी देश हैं, विकसित देश हैं, आज उनकी आर्थिक नीति डगमगा रही है। चाहे अमेरिका हो, चाहे यूरोप हो, चाहे जापान हो, चाहे रशिया हो, चाहे ऑस्ट्रेलिया हो, सबकी आर्थिक नीति डगमगा रही है। लेकिन मोदी जी के नेतृत्व में भारत ही एक चमकता सितारा है, और भारत ही जिसने 11 नंबर से छलांग लगाकर 5वें नंबर की अर्थव्यवस्था बन गया, 5वें नंबर की अर्थव्यवस्था। और आप निर्मल शाह जी को यहां से चुनाव जिता के भेजना, मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाएंगे और भारत तीसरे नंबर की अर्थव्यवस्था बन जाएगा, तीसरे नंबर की अर्थव्यवस्था बन जाएगा। मित्रों, आज हम हर क्षेत्र में आगे हैं। ऑटोमोबाइल में हम तीसरे नंबर पर खड़े हैं, हमने जापान को पिछाड़ दिया। दवाई बनाने में भारत दूसरे नंबर पर खड़ा है। सबसे सस्ती और असरदार दवा, ये डॉक्टर साहब बैठे हैं, इनसे पूछना, सबसे सस्ती और सबसे असरदार दवा आज भारत बना रहा है, आज भारत बना रहा है। और हम दुनिया में सबसे ज्यादा एक्सपोर्ट कर रहे हैं। 138% हमारा एक्सपोर्ट बढ़ गया है। पेट्रोकेमिकल्स में भारत का एक्सपोर्ट 106% बढ़ गया है। खिलौने, हमारे खिलौने, टॉय जो चाइना से आते थे, आज भारत खिलौने बनाने में तीसरे नंबर पर आकर के खड़ा हो गया है। ये टीएमसी के लोग इनको क्या बोलते हैं? चौल चोर, चौल चोर, चाल चोर।
चाल चोर, ये मोदी जी के द्वारा भेजा हुआ चाल भी आपका खा जाते हैं, चोरी करते हैं। ऐसे लोगों को रहने देना है क्या? रहने देना है क्या ऐसे लोगों को? इनको घर बैठाओगे ना? मित्रों, आज आपको जानकर खुशी होगी कि मोदी जी ने यह तय कर दिया, निर्मल कुमार साहा जी को आप चुनाव जिता करके भेजना, अगले 5 साल तक आपका प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना चलता रहेगा और 5 किलो गेहूं और 5 किलो चावल आपको मिलता रहेगा। प्रधानमंत्री किसान सम्मान निधि, कभी सोचा था, मैं पीछे से सुनना चाहता हूं, कभी सोचा था कि किसानों को 2-2 हजार रुपए हर चौथे महीने मिलेगा सीधे उनके खाते में? आज 11 करोड़ 78 लाख और आपके पश्चिम बंगाल में 40 लाख लोगों के, किसानों के खाते में हर चौथे महीने 2,000 रुपए प्रधानमंत्री किसान सम्मान निधि में दिया जा रहा है। और आप फिर से निर्मल कुमार साहा जी को चुनाव जिताओ, अगले 5 साल तक आपको किसान सम्मान निधि मिलती रहेगी। इस बात को आपको ध्यान में रखना चाहिए। मित्रों, यहां यह भी बताना चाहूंगा कि ममता दीदी ने 70 लाख किसानों को यह सुविधा लेने से रोके रखा। और जब सुकांत मजूमदार को याद होगा, सुकांता आपको याद होगा, आपके नेतृत्व में जब हम वेस्ट बंगाल का चुनाव लड़ रहे थे और विधानसभा का चुनाव लड़ रहे थे, तब जब हम लोगों ने पूरा दबाव डाला, तब जाकर के किसान सम्मान निधि आपको मिली है, तब जाकर के आपको किसान सम्मान निधि। इसलिए मित्रों, विकास के दृष्टि से, हर दृष्टि से प्रधानमंत्री आवास योजना, 4 करोड़ लोगों को पक्के मकान बना करके दिए गए और 52 लाख मकान पश्चिम बंगाल में बने। और मैं यहां यह भी कहूंगा कि ममता जी ने यूसी सर्टिफिकेट, यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दिया, हिसाब नहीं दिया, पैसे में चोरी हुई, पैसा दूसरी जगह खर्च किया, उसके बावजूद भी 56 लाख लोगों को पक्का मकान देने का काम प्रधानमंत्री मोदी जी ने किया। मैं आपको बोलना चाहता हूं, अगली बार जब विधानसभा की चुनाव होंगे, आप भारतीय जनता पार्टी की सरकार बनाइए। मोदी जी आपको आयुष्मान भारत में 5 लाख रुपए गरीब लोगों को इलाज के लिए देना चाहते हैं और प्रधानमंत्री इस योजना के तहत आपको उसके साथ जोड़ना चाहते हैं, लेकिन इस काम को रोकने में आड़ा डालने का काम ममता सरकार ने किया है। अभी भी आयुष्मान भारत का कार्यक्रम चल रहा है, 5 लाख रुपए गरीब लोगों को हर साल गंभीर बीमारी से लड़ने के लिए दिया जा रहा है, लेकिन ममता जी ने पश्चिम बंगाल में इसको लागू नहीं होने दिया है। लाखों लोगों को, गरीब लोगों के साथ अन्याय किया है। बताइए, अगले विधानसभा में आप ममता जी की छुट्टी करेंगे ना? करेंगे ना? करेंगे ना? आपको आयुष्मान भारत भी मिलेगा और मोदी जी की तरफ से हमेशा आयुष्मान भारत दिया जा रहा है। मैं आयुष्मान भारत के बारे में एक बात और बोलना चाहता हूं कि हम लोगों ने तय किया है कि जिनकी उम्र 70 साल से ऊपर हो गई है, जो भी बहन, जो भी माता, जो भी बुजुर्ग जिसका 70 साल से ऊपर उम्र हो गया, वो किसी जाति के हों, वो किसी मजहब के हों, वो किसी इलाके के हों, वो किसी भी पंथ के हों, वो किसी भी आमदनी के हों, अमीर हों या गरीब हों, सबको मोदी जी गंभीर बीमारी से लड़ने के लिए हर साल 5 लाख रुपए का इलाज की सुविधा पहुंचाएंगे। 5 लाख रुपए लेना नहीं है, कुछ लेना देना नहीं है। ममता जी को मां से कुछ लेना देना नहीं है। यह बहुत ही दुर्भाग्यपूर्ण है, यह बहुत ही तकलीफ का विषय है, दुख का विषय है कि एक महिला मुख्यमंत्री होने के बावजूद आज पश्चिम बंगाल में महिलाएं सुरक्षित नहीं है। उनकी इज्जत, उनकी आबरू वो सुरक्षित नहीं है।
उनके साथ उत्पीड़न हो रहा है। क्या ये इस तरीके की घटना चलती रहेगी? क्या चलने देनी है? क्या इनको सबक सिखाना है कि नहीं सिखाना है? अब आप बताइए, मानुष की बात कर लें, माटी की बात कर लें। आप बताइए, टीएमसी के कार्यकर्ता, जो कार्यकर्ता कम हैं और लूट खसोट ज्यादा करते हैं, उन्होंने गरीब आदमियों के जमीन को हथियाने का काम किया है कि नहीं किया है? किया है कि नहीं किया है? गरीब आदमी के जमीन को हथियाने का काम किया कि नहीं किया? ये इनकी माटी के प्रति वफादारी है। ये पश्चिम बंगाल के किसानों के साथ धोखा है, गरीब लोगों के साथ धोखा है, ये टोलाबाजी चल रही है। बोलो, ऐसी सरकार को चलने देना है क्या? मैं आपके सामने मानुष की भी बात कहना चाहता हूं। आप बताइए, बिना टका दिए कोई काम होता है क्या? कोई काम होता है क्या? टोलाबाजी है कि नहीं है? पूरी टोलाबाजी है कि नहीं है? जरा मैं पीछे से सुनना चाहता हूं, टोलाबाजी है कि नहीं है? आप बताइए, ऐसी सरकार को आने देना है क्या? इनको आगे बढ़ने देना है क्या? तो एक तरफ ये टीएमसी के लोग हैं और दूसरी तरफ कांग्रेस के लोग हैं, जो आपका हक छीनकर घुसपैठियों की तरफदारी करते हैं, जो आपका हक छीनकर घुसपैठियों के तरफ नरम रहते हैं। आप बताइए, बांग्लादेश से प्रताड़ित होकर के हमारा हिंदू भाई, क्रिश्चियन भाई आया था कि नहीं आया था? आया था कि नहीं बंगाल में? और उनको नागरिकता देने का काम मोदी जी ने किया कि नहीं किया? और ममता जी ने विरोध किया कि नहीं किया? इनके घुसपैठिए क्या लगते हैं? क्या लगते हैं इनके घुसपैठिए, जिनके प्रति आप नरम रहते हो? ये जो तुष्टीकरण की राजनीति है, इस तुष्टीकरण की राजनीति का हम विरोध करते हैं। और जहां तक कांग्रेस का सवाल है, हमने पहले कहा, ये आरक्षण के विषय में हमारे दलित भाई, हमारे आदिवासी भाई, हमारे ओबीसी के लोग, इनके रिजर्वेशन पर डाका डालकर धर्म के नाम पर रिजर्वेशन देकर के मुस्लिम तुष्टीकरण का काम आज कांग्रेस पार्टी कर रही है। बोलिए, ऐसे लोगों को आगे आने देना है क्या? जो हमारे दलित भाई का हिस्सा मारे, जो हमारे ओबीसी भाई का हिस्सा मारे, जो हमारे आदिवासी भाई का और दलित भाई का हिस्सा मारे। আরো বড় আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।